আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী, হুম আমি নাম ধরে বলি, হুম শেখ সেলিম, হুম হাসনাত আব্দুল্লাহ, হুম লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি। শেখ হাসিনা সম্পর্কে আপনি কোনো আমি, প্রশ্ন তুলছিলেন? যদিও তারা শেখ পরিবার দাবি করে, আসলে তো পরিবার বলতে কি, বা নরনারী, তার সন্তান, বৃদ্ধ পিতামাতা থাকলে তারা, হুম কিন্তু এরা তো শেখ পরিবারের আত্মীয় স্বজন। হুম এদের লুণ্ঠনের বিরুদ্ধে, হুম অর্থ পাচারের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে ছদফা আন্দোলন স্বায়ত্তশাসনের দাবি করেছি, সেটা হলো এইরকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে, হুম হুম সেটা আর ফেরত আসছে না। হুম আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে। হুম সেটা কি? যে আমরা দেশের সম্পদ, দেশের অর্থ বিদেশে পাচার করছি। আমার এখানে হ্যাঁ, আমার এখানে জিয়াউর আমার এখানে রহমানের আমার আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে। আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, জনাব লিটন, তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আপনার কাছে কখনো মনে হয় নাই শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে, ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না? এটা কি বললেন? এটা কি বললেন খালেদ? আপনার যদি ইচ্ছা না থাকতো, হুম হুম। তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখোমুখি সাক্ষাৎকার দিতে পারি? না, না। এবং তাই আপনার ইচ্ছা না থাকলেও প্রধানমন্ত্রী আপনার ইচ্ছা না থাকলেও সেটা শেখ করা যায়। হাসিনার যদি হ্যাঁ, হ্যাঁ। ব্লেসিং নয়, হুম, শুধু হুম, ব্লেসিং তো ছিলই, হুম। তার একান্ত সম্মতি ছিল। রাইট। এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি, হুম, সোহেল তাজ, হুম, সে কিন্তু এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো। আমি কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল। হুম, আমি মানুষের খোঁজ খবর নেই না। হুম, আর আমি কারোর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমি, আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য, ততক্ষণ পর্যন্ত আমি কারো সম্পর্কেই মন্তব্য করি না। আমি কারো বিরুদ্ধে বলি না, হুম, সব সময় বলি যে আমি অমুকের সম্পর্কে, হুম, অমুকের বিষয়ে মতামত দিচ্ছি। তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই, তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যৌথ সভায় হুম। আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম। আমার এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে ২০১৩ সালে যে নির্বাচন ব্যবস্থা, ২০১৪ সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো, সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই। ১৫৪টা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার হয় না, আবার সরকার গঠন হয়ে গেছে। আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন কিনা? এক। দুই হচ্ছে, আপনি দল থেকে বহিষ্কার হলেন, মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন, ফিরে এসে গত ১০ বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা, বলতে কোনো বাধা পেয়েছেন কিনা? জনাব খালেদ মহিউদ্দিন, আমি, আপনি ২০১২ সালের বাজেট অধিবেশনে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য, কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না। তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে লতিফ ভাই, আমাকে ছেড়ে যাবেন না, আপনাকে আমার প্রয়োজন। আমি শেখ হাসিনাকে যতটা সম্মান করি বা স্নেহ করি, সমর্থন করি, তার চাইতেও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ ফজিলতুন্নেসা প্রতি। আমি ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ মনি,
আব্দুর রাজ্জাক, এদের কারণে করতে পারতাম না যদি আমি শেখ ফজলুল নেসার আশ্রয় না পেতাম। তাই ওই মহিলার প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ। সে কারণেও তার কন্যাকে আমি অনেক সময় বিষ হজম করে মেনে নিয়েছি। এবং আমি কিন্তু বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব দ্বন্দ্বে থাকি, কখন আমি আপনার মান নষ্ট করি, কখন আমি আপনার মনে আঘাত করি, কারণ আমি সত্য মিথ্যা বুঝি না, আমি যা বুঝি তা আমি না, প্রকাশ কিন্তু জনাব করতে লতিফ চাই। সিদ্দিকী, আপনি যখন মন্ত্রী হলেন তখন সংসদে আপনার যে ভাষণ, সেখানে তো আমরা শেখ হাসিনার প্রতি আপনার একটা পুরো অবশ্যই পুরো লয়ালিটি আমরা এটা দেখতে পাইছি, অবশ্যই আমার যে নেতা যাকে মানি। অনলি বিকজ যে তার মাকে আপনি এত যৌক্তিক কথা এত আগে থেকে এটা বলে থাকেন, কিন্তু তার মাকে যেহেতু আপনি মানে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, তার জন্য তার কন্যার এই দুর্নীতি, এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন। হ্যাঁ, আমি একার অকপটে স্বীকার করব, সেজন্য আমি অনুতপ্ত, আমার এত লজ্জা নেই। কিন্তু আপনাকে আমি বলি, আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি, আপনি অনুগ্রহ করে আমার সেদিনের বক্তৃতাটা যদি শোনেন, তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি। না, তখন তো আপনি মানে আপনি আমার ধৃষ্টতা ক্ষমা আমি করবেন, কিন্তু কিন্তু তখন বিরুদ্ধে তো তখন বলিনি। তো তখন তো আপনার তখন তো আপনার পলিটিকে মানে আপনি 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 বুঝে গেছেন যে এই আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন। আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন, যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনার যেতে হয়েছে ওয়ানলি বিকজ আপনি পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, লুটপাট, দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন। আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন। সেখানে আপনি যখন এটি বলেছেন, তারপরও এর মধ্যে দিয়ে আপনি যাইতে হয়েছে এইটার জন্য, মানে আমি জানি না, মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক। তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই 10 বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা। আমি সত্য কথা বলি। আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে 25শে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। 71-এর 16ই ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে, আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে, এই বিষয়গুলো আমার আল্লাহ আমাকে বোধহয় এই জ্ঞানটুকু দিয়েছিল ভূ রাজনীতির পরিস্থিতি সম্পর্কে। তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যেই একটা সমাধান, আমাদের স্বায়ত্তশাসন, বাঙালির অধিকার, বাঙালির মর্যাদা। কিন্তু পাকিস্তানিরা আক্রমণ করেছে। আক্রমণ করলে, যে শত্রু আক্রমণ করে, আমি তাকে প্রতি আক্রমণ করবই। তাই আপনাকে স্পষ্ট করে বলি, পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি 25শে মার্চ রাত্রেই সশস্ত্র লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম। এবং তারই মহান ফসল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, এবং তারই ফসল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ। তাই আমি অনেক বিষয়ে মেনে নিয়েছি, মেনে নিতে হয়। আমি কিন্তু বিপ্লবী নই, আমি কিন্তু অসামাজিক নই, আমি একজন পারিবারিক মানুষ। তাই পারিবারিক শান্তি স্বস্তি জন্য আমি অনেক সময় বিষ হজম করি। তেমনি দল করতে হলে দলের মধ্যে বিভিন্ন স্বার্থের সংঘাত হবে, বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে, তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু দল না, করা। কিন্তু 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 জনাব লতিফ সিদ্দিকী, আমি আপনার থেকে অনেক
কনিষ্ঠ বয়সে, বুদ্ধিতে, বিবেচনায়, উচ্চতায়, ওজনে সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, 3টা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই, মানুষজন চুরি করে ভোট দিছে, যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই, দুর্নীতির পর দুর্নীতি হয়েছে, দানবীয় একটা পরিস্থিতি হয়েছে, সবগুলি ধ্বংস হয়েছে। আপনি শুধু মানায় নেওয়ার জন্য, শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন? জি আপনাকে না, কি, হ্যাঁ, জি না জনাব, জনাব, জি, জি না। আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি। এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে নিচ্ছি। আপনার কে বলি, আপনি এই 2024-এর বাজেট অধিবেশনে আমার বক্তৃতা শুনবেন। সেখানে আমি স্পষ্ট করে বলেছি যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা, আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি। আমি বলেছি হ্যাঁ করি, কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে, বাংলাদেশে কে নেতৃত্ব দেবে। 5ই আগস্ট নয়, আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি। কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে। আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনূসের নাম ভেসে এসেছে, কারণ আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি, এ কথা কিন্তু কেউ বলবে না। ডক্টর ইউনূস স্বয়ং জানেন আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ, জনগোষ্ঠী, যারা কোনো স্বার্থের কাছে নথি স্বীকার করে না, তারা এক বাক্যে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিল। এবং আজকে বাংলাদেশের এই 5-6 মাসের অবস্থাটাকে আপনি দেখুন। না, সেজন্য তো আওয়ামী লীগ দায়ী, বাংলাদেশের মানুষ কিন্তু সেজন্য তো আওয়ামী লীগ দায়ী, সেজন্য তো আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন দায়ী। প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে, আমি তো পুলিশ, সেটা বলছি, পুলিশ, আমলাতন্ত্র। আমি তো স্বীকার, হ্যাঁ, কিন্তু নেতৃত্ব যিনি আসছেন, ডক্টর ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না। শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী, আপনি কি আমাদের না, একটু বলবেন? শেখ শেখ হাসিনা হাসিনা তো কোনো লুটপাট নেতৃত্ব ছাড়া আর কি নেতৃত্ব দিচ্ছেন আপনি আমাদের বলেন। আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন, তা আপনি, কিন্তু শেখ হাসিনা দেশটাকে এক একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন। সকল কায়েমি স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন। এইখানেই তো আমার প্রশ্ন, যে 5ই আগস্টকে যারা বলেন বিপ্লব, অভ্যুত্থান, আমি বলি না, এটা বিস্ফোরণ। বিস্ফোরণ যদি না হবে, আপনি বলুন 5ই আগস্ট 5টার সময় গণভবন ধ্বংস করলেন, জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে, তারা সুরসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন? সেনাপ্রধান ডাকলেন আর না, চলে গেলেন সবাই। না, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতিফ ভাই। আমরা আপনাকে তো আর সবসময় পাই না। আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন। আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন? আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল, 3টা ইলেকশন হইতে পারে নাই। অর্থনীতির মধ্যে আমরা দেখছি 5-6 জন বিশিষ্ট লোককে টাকা পাচারের, লুটপাটের, দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে। আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন, এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে, গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে, কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল? ভাই রে, আপনি তো বলছেন, আমরা তো, আমি যদি বলি দুইটা সামরিক শাসন, এটার দুটি সামরিক শাসন যদি না আসতো, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত, 75-এ যদি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো, তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই শেখ হাসিনা তো বাতিল মাল, সে গণদুশ্মন, এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই।
এবং তার সঙ্গে কাজ করেছি, সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই। কিন্তু আমি ইতিহাস তো আর স্বীকার করবো না, আমি ইতিহাসকে বিকৃত করব না। কিন্তু অনেকেই তো আওয়ামী লীগ করেছেন। জি হ্যাঁ, জি, আওয়ামী লীগের মতো দল। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই, আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না, আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাইতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা, ছাড়া দেশে তো দূরে থাক। এই অবস্থাটাকে আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে? আপনি আপনি ওই যে আবার বলি, আপনার বাজেট বক্তৃতাটা, রাইট? না না, বাজেট বক্তৃতা না, 16 সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটাতেও আমি এই কথা বলেছিলাম। আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়ার্ডসওয়ার্থের, রাইট, সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে। তাই বিজয়ী বীর, দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে, যদি ব্যর্থ হয়, জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে জুতার মালা দিয়ে যেতে হয়। রাইট। আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না। কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে, আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে, তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে, যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হব। আমি যে 87 বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, জনাব লতিফ সিদ্দিকী, আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন, চেনেন, আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি আমাকে বলেন তো, যেই লিডার কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে, শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিন্ট দিয়ে, শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন, তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন, শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন, উনি চলে গেছেন, তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি, আর মানে এটা কারণটা কি? আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে। আপনি এটাতে কিভাবে দেখেন? মানে এটা কিরকম, এটা একটু উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন? তিনি তো সব জানতেন। আপনার মনে আছে, কালো কাপড়, কালো শাড়ি পরে তিনি বোধহয় জুলাই মাসের 20 না 21 তারিখে একটা বক্তৃতা করলেন। হ্যাঁ, আমি সেদিনই ধরে নিয়েছি। আর আরো একটা কথা বলি, পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন, যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে। আপনি হিসাব করে দেখেন, 69-এর গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার 15 দিনের মধ্যে আইয়ুবের পতন হয়েছে। জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন। এরশাদ জরুরি আইনের 21 দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই। তো উনি 20 জুলাই জরুরি আইন জারি করেছেন, 5ই আগস্ট চলে গিয়েছে। ওকে, ওকে, ইয়া লতিফ ভাই, আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে, কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন, সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন? খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে। এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত। মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে, মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার, ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার, কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে, তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ।
কারণ তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। ওকে, যেমন আমার কিন্তু প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। স্পষ্ট। আমি যতই চেষ্টা করি, 50 বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না। ওকে, আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। ওকে। আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য, কারেক্ট মি ইফ আই এম রং মিস্টার সিদ্দিকী, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন, কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো, তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে? কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের, আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ। যোগটা হলো, সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই। তারপরেও আওয়ামী লীগ যে দুর্নীতি, দুরাচার, গুম, হত্যা, বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে, বাক স্বাধীনতা হরণ করেছিল, এটা তো তাদের একটা পাপ। ওকে, আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ, আপনারা সে কথাটা বলেন না, আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি। শেখ হাসিনা প্রত্যেক বক্তৃতায় বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি। রাইট। গণতন্ত্র কেউ দিতে পারে নাকি? এর চাইতে বড় ঔদ্ধত্য। এবং এই কথাটা হচ্ছে একদমই, আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই। আসলে দেশের প্রধান যদি এই কথা বলে, এটা খুবই ভালো কথা বলছেন, এটা খুবই ভালো কথা বলছেন, এটা খুবই ভালো কথা বলছেন। আমি জনাব লতিফ সিদ্দিকী, আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দর্শক একটা জরিপ, যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা হলে ভারতের মুসলমানেরা ঝুঁকিতে পড়ে, অধ্যাপক আনু মোহাম্মদের এমন বক্তব্য সমর্থন করেন কিনা। শতকরা 41% দর্শক এটার সাথে সমর্থন পোষণ করেছেন, 59% না ভোট দিয়েছেন, 41,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব লতিফ সিদ্দিকী, আমাকে আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে, কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত 20টা মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের প্রেক্ষিতে। 154টা, টোটাল 154টা। আচ্ছা, আমি 20টার খোঁজ পেয়েছিলাম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, জনাব লতিফ সিদ্দিকী, আপনি একদম জীবন সায়ান্নে আছেন, যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক, আপনি শতায়ু হন, তার চেয়ে বেশি বছর বাঁচেন, কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে। আপনি 2009 সালে, যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন, সেই মেয়াদে মিল কারখানা, মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন, এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে। আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে আপনি আসলে গুড গুড, আপনি ভালো কথা বলেছেন। হ্যাঁ, বিজেএমসির কোনো সম্পত্তি বিক্রি হয় নাই, বিক্রি হয়েছে বিজেসির, বাংলাদেশ জুট কর্পোরেশনের। হ্যাঁ, এইটার একটি জমি আমি 58 সাল থেকে আমার এক বন্ধু, যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে, পরবর্তী জীবনেও করেছে, তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি এই কথা, যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে, এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না, কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনোদিন করিনি। কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে, তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন। মূল্য নির্ধারণের পরে তার উপরে 5% যুক্ত করে আবেদনকারীকে দেওয়া হোক। আপনি এটাকে একটা ভালো, আপনি কি এটাকে একটা ভালো প্রেসিডেন্স মনে করেন? স্বজনপ্রীতি কেউ স্বীকার করে না, আমি 100% স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি স্বজনপ্রীতি করেছি, এবং আমার জন্য এটা যৌক্তিক। আমার প্রয়াত বন্ধুর
বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। ওকে, আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি, 2015 সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি। এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা, অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও, বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই। কিন্তু 2024 সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন, যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব, নৌকার প্রার্থীকে হারিয়ে। আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি জি, যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন, হ্যাঁ। আমি নির্বাচনে গিয়েছি, যেতে বাধ্য হয়েছি। 2024-এ আপনাকে জেল দেওয়ার পরও চোদ্দতে। আপনাকে জেল দেওয়ার পরও আপনার উপর তার জোর খাটলো? না না, 13-র কথা বলছি। না, আমি 24-এ কথা বলতেছি, আমি 24-এ আসছি। ও 24-এ। 24-এ এই 24-এ ডামি। আমি এলাকায় যে জিজ্ঞেস করেন, জনগণ, হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে। 150টি বাস বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে। এইটা এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা আর বিশ্বাস করতে পারবো? হ্যাঁ, আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী। ওকে, এই ব্যাপারটাতে কি জনাব কাদের সিদ্দিকী কোনো প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন? অবশ্যই। দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতদ্বৈততা থাকার পরও কাদের সিদ্দিকী আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত। আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে। শুধু তাই নয়, এই নির্বাচনে কাদের সিদ্দিকী আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। আমি আমি একটা বাক্য বলি জনাব সিদ্দিকী, যে আমরা এই বাক্যটা 2024-এ, মানে 2024-এর ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী দাঁড়া করাবো, তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেকশন হয়েছে, সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে, কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে, প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে। আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে পড়েন, মানে জোর করা, আর্থিক সুবিধা, অন্য সুবিধা? আমার সাথে কোনো, শুনেন, আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোনো প্রতিনিধিও আমার কাছে আসেনি। আচ্ছা, আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন, আমি কিন্তু আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা, সে জেলাতে আমি অনেকবার সফর করেছি। আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে। এই রকম একটা ওভারওয়েলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা চাই? আমি খুব ভালো করে জানি, কারেক্ট মি ইফ আই এম রং, আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের কথা আর কোথাও বলতে না পারে আপনার কাছে বলতে। আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন, কোনো সময় দেখা দেন নাই, কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না? আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হয়েন না, আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার। মানে কেন লতিফ সিদ্দিকীও অবস্থান নেয় না? মানে আমি বিব্রতও হই না, জি, বিড়ম্বিতও হই না। আমি, আপনার কি মনে আছে, আমি 18 সালেও প্রার্থী হয়েছিলাম এবং 18 সালে প্রার্থী হওয়ার পর আপনি ভাবতে পারেন আমাকে আইয়ুবের কোন সমর্থক 60-এর দশকে কোনোদিন আক্রমণ করেনি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনোদিন আমাকে আক্রমণ করেনি। রাইট। বিএনপি কোনোদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি। জাতীয় পার্টি আমাকে কোনোদিন আক্রমণ করেনি। কিন্তু ওই বাচ্চা ছেলেটি, যার জন্মদাতা আমি বলা যেতে পারে, এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয়। যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি। এবং আপনাকে সত্য কথা বলি, আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসিএসপি এটা কিচ্ছু করতে পারবে।
কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই। এই কৌশল হিসাবে আমার জীবনসঙ্গী লায়লা সিদ্দিকী তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে, সে অনুরোধ করেছে, হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালিহাতি আসুন। আমি কালিহাতি যাব না, কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা, কোনো মায়ের বুক খালি হোক, কোনো নারীর স্বামী নিহত হোক, কোনো শিশুর পিতা নিহত হোক, এটা আমি চাই না। সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি। আমি এলাকায় যাইনি, যেই আমার সঙ্গে দেখা করতে আসতো তার বিরুদ্ধেই 5টা 7টা মিথ্যা গায়েবী মামলা হতো, পুলিশ অকাতরে এই মামলাগুলো করত। আপনারাও পুলিশের রেকর্ড দেখুন, দেখতে পাবেন। কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগ। অবশ্যই অবশ্যই আওয়ামী লীগই তো হবে। গত 15 বছরে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ ছিল না। কিন্তু না, এরা ওই আওয়ামী লীগের না, হাইব্রিড আওয়ামী লীগের না, আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না। যারা মামলা দিয়েছে তারা তো আওয়ামী লীগেরই, যারা মামলা দিয়েছে অত্যাচার করছে তাদের কথা আমি বলতেছি। আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি, তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি, যারা আপনার কাছে এসছে এবং মামলা। তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলা করেছে। কিন্তু কিন্তু জনাব সিদ্দিকী, আপনি কি এইটা স্বীকার করবেন না, আপনি যেহেতু 2018 সালে কথা তুললেন, যে টাঙ্গাইলে সিদ্দিকী পরিবার, আপনার সহোদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল, যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে, আমি বলবো এটাকে মোকাবেলা আমি বলবো না, রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহোদররাও এর মধ্যে জড়িত ছিল। এবং আপনার সহোদররা যে টাঙ্গাইলে, মানে আপনাদের পরিবারে অনেক বড় ফ্যাক্টর, এর মধ্যে তো সবসময় এটা পজিটিভভাবে এইটা উচ্চারণটা আসে নাই। যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না। এবং কেউ কেউ দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী, আপনি বড় ভাই, আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয় দিয়েছেন, সাধারণ ইয়েতে তৈরি করেছেন। আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল। শোনেন, আমার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আজকে সেই তার বালক, আমি কিশোর বয়সের যে সম্পর্ক, এখন সেই সম্পর্ক। এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে, এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে, এটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভালোবাসা। কিন্তু তখন স্বাধীনতার পর পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, এবং কাদের সিদ্দিকী এখন স্বীকার করেন, বোঝেন যে ভুল হয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো 2001 সাল পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অন্যদের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোনো দ্বন্দ্ব নেই। শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদেরের কারসাজিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল। এছাড়া আচ্ছা, আমি একটু আপনার স্থানীয় পর্যায় থেকে আমি একটু ন্যাশনাল এটা একটু ফোকাস করতে চাই। যে মানে আমার মনে হয়, এটা আমার প্রশ্ন করতে গিয়ে আমার মন্তব্য, যে শেখ হাসিনার হঠকারিতার ফলে, এবং যে হঠকারিতার শাসন উনি 1.5 দশক ধরে চালু রেখেছিলেন এই পর্বে, মানে যেটাকে আমি আওয়ামী লীগ সরকারের হঠকারিতা বলি, সেইটার কারণে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ তারুণ্যের কাছে তিক্ত বিষয় হয়ে পরিণত হয়েছে। এর সঙ্গে বিরোধ তৈরি করে দিয়েছে, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এইটা থেকে উত্তরণের আর কোনো পথ আছে? মানে এই যে একটা ডিভাইড, এই ডিভাইডটা থেকে কি আসলে উত্তরণের কোনো পথ আছে? অবশ্যই আছে। পৃথিবী এইরকম দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতে নতুন না। পৃথিবী দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে। আজকে যে আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি, এটা 100 বছর 200 বছরে আজকের ইউরোপ আমেরিকা নয়, এটা 1000 বছর লেগেছে। আমরা যে রেনেসার কথা বলি ইতালিতে, সেই রেনেসা আসতেও
এবং আসার পরেও আজকে আমরা প্রায় 500 বছর এইখানে আছি। তাই এটা কোনো সমস্যা না। শেখ হাসিনার হঠকারিতা নয়, তার কর্তৃত্ববাদিতা, প্রভুত্বকামিতা, এটাই সর্বনাশটা করেছে। এবং অর্থলোলুপতাও আমি বলবো। এই এই সব মিলেই এই এই অর্থ লোলুপতাটা এইটার ব্যাপারে মানে ইন্টারেস্টিং, মানে এইটা কখন থেকে, স্পেসিফিক কখন থেকে এটা তার মধ্যে থেকে আসলো? অনেকেই মনে করে থাকেন যে শেখ হাসিনাকে এই পথে, এই অর্থলোলুপতার পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দায়ী, কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? আমি আমি শুধু বলবো যে জয় দায়ী নয়। মানে আপনি খুবই খুবই ইন্টারেস্টিং উত্তর জনাব লতিফ সিদ্দিকী দিলেন। তার মানে আমরা যদি ইনফারেন্সটা আনি যে আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার এই অর্থলোলুপতার পথে তার বোন শেখ রেহানা এবং তার পুত্র জয় কেউ কেউ বলে থাকেন এর জন্য দায়ী, আপনি শুধু বলেছেন যে জয় সাহেব এর মধ্যে দায়ী নয়। আচ্ছা, আমরা পরে জয় সাহেবকে তো বলি নাই, আমি জয় বলেছি। না না, আমি বলেছি আমার থেকে বয়সে বড় সজীব ওয়াজেদ জয়, সেজন্য আমি বলেছি। আমি যখন আপনাকে কোট করব তখন জয় সাহেব ছাড়াই বলতে হবে জয়। না, সেটা ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি 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 আপনি বলছিলেন যে এই যে মানে একটা কর্তৃত্বপরায়ণতা, এইটা 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 যে আসলে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তরুণদের। আওয়ামী লীগের সমর্থক যেহেতু সেইটা শেখ হাসিনা এতদিন ধরে সবচেয়ে বেশি বিক্রি করছেন, স্বাধীনতার চেতনা খুব ভুলভাবে এবং খুব অন্যায়ভাবে, খুব মিথ্যা কথা বলে এই যে মুখোমুখি দাঁড় করায় দিছে এই স্বাধীনতার চেতনা বনাম স্বাধীনতার চেতনা না, ৭২-এর সংবিধান বনাম এইটা ৭১ বনাম ২৪, এইটা থেকে আসলে মুক্তি পেয়ে ইউনাইটেড হওয়ার আমাদের জায়গাটা আর আছে কিনা? অবশ্যই আছে। আমি তো রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবি না, আমি ব্যক্তি সংস্কারে ভাবি। আমার আচার, আমার আচরণ, আমার চিন্তা, আমার ভাবনা, আমার চৈতন্যকে যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এই জটিল পরিস্থিতির অবসান হবে, ঐক্য এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান, এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি। রাষ্ট্র নাগরিকের, রাষ্ট্রের মালিক নাগরিক, সে বিত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয়, কিন্তু ৭১-এর ১৬ই ডিসেম্বর থেকে পরবর্তী কোনো সময়ই আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা এখনো রাজ্যের মানসিকতা নিয়ে আছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঠিক আছে, আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা, ফুল টাইম ব্যবসা।